বাঘের মুখ থেকে মধু নিয়ে আসতে হয়, কিন্তু এখন আবার ডাকাত ঢুকে গেছে। আপনার ডাকাত ঢুকার কারণে ডাকাতের কিন্তু একটা টাকা দিতে হয়, পার নৌকা যাবে 1 লাখ টাকা করে দিতে হবে এই 1 মাসের মধ্যেই, কিংবা এই কয়দিনের মধ্যে আর কি। মুদ্রার এফিট ওফিট, তারপর ব্যবসা বাণিজ্যেরও এফিট ওফিট আছে। এখানে কিছু মানুষ আছে অতি লাভের আশায়, যাদের নিয়ম নীতিকতা নেই, কোনো মনের মধ্যে মূল্যবোধ নেই যে এই টাকাটা আমার বাচ্চারা খাবে, এই যে আমি একটা অনৈতিক কাজ করতেছি, এরকম যদি চিন্তা থাকতো তাহলে সুন্দরবনে ডাকাতও থাকতো না। আপনার দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রতিদিন অর্থ বাণিজ্যে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে। আজকে এমন একজন অতিথি আপনাদের সামনে হাজির করেছি, যিনি আসলে অর্গানিক ফুড নিয়ে কাজ করেন। দেশের এক এলাকা থেকে আরেক এলাকা 64 জেলায় যিনি সাইকেলে ভ্রমণ করেছেন, শুনবো আজকের অনুষ্ঠানে সেই গল্প। একই সাথে বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি সাইকেলে চড়েই বিবাহ করেছেন। তাহলে চলুন আর দেরি নেই, এখনই আমরা শুরুতে অতিথির সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি জনাব শরীফুল ইসলাম হিরণকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের এই আয়োজনে। আসসালামু আলাইকুম। বাণিজ্য প্রতিদিনকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ যে এত সুন্দর একটা অর্থ এবং বাণিজ্য পত্রিকা, যেটা হলো মনে করেন ব্যাংকিং সেক্টর, তারপরে দেশের অর্থনীতি, বন্দর, তারপরে সামগ্রিক একটা যে বাণিজ্য, শুধু ব্যবসা বাণিজ্য নিয়েই কথা বলবে, উদ্যোক্তাদের নিয়ে কথা বলবে, তাদের স্বপ্ন দেখাবে, তাদের সুখে দুঃখে দেশের গাইডলাইন দেবে, চমৎকার একটা পত্রিকা এবং অনলাইন আমরা বাণিজ্য প্রতিদিন আর কি। হিরণ ভাই, একটু শুরুতেই জানতে চাই আসলে এই অর্গানিক ফুড নিয়ে আপনার কাজ করা শুরু হলো কিভাবে আপনি শুরু করলেন যে অর্গানিক ফুড নিয়ে কাজ করা শুরু হয়েছে গোড়া থেকেই যদি বলি, যে ছোটবেলা থেকেই দেখতাম যে আমার দাদার মানে তখন গ্রামে বাসা, তো দেখতাম আপনার নারকেলটা আপনার নিজের বাড়ির গাছের থেকে করতেছে, তারপরে ওইটা কেটে শুকাচ্ছে, ওখান থেকে তেল বের করতেছে, সরিষা মনে করেন নিজেরাই মনে করেন তেল ভাঙায় করতো, তখন ওই তেল খেত। তারপরে দেখা যাচ্ছে যে আপনার হলুদ নিজের বাড়ির ভুঁইতে লাগাচ্ছে, আবার ওইটাই আপনার বাজারে যায় ঝালগুলোই। এই যে মনে করেন ন্যাচারাল জিনিস, নানা বাড়ি এবং দাদা বাড়ি দুইটাই হচ্ছে আপনার খুলনার জেলার হচ্ছে আপনার ডুমুরিয়া থানায়, মানে 7-8 কিলোমিটার, সব কৃষক ফ্যামিলির ওখানে। তারপরে লাল চালগুলো এখান থেকে আপনার প্রায় 20-25 বছর আগে সকালবেলায় আপনার ওই লাল চালের যে উপরের যে অংশ লাল লাল ভাত থাকে, ওটা খেজুরের গুড় দিয়ে কিংবা এমনিই মানুষ খেয়ে ফেলতে পারতো, এত মনে করেন যে সুস্বাদু এবং সুস্বাস্থ্য। ওইখান থেকেই দেখে আসলে আপনার একটা মানে প্রথম মানে মনের মধ্যে আসছে যে এইসব এখন তো এইসব জিনিস পাওয়া যায় না, আর প্রচুর পরিমাণে কেমিক্যাল, প্রচুর ভেজালের ভিড়ে, 2 নম্বর জিনিসের ভিড়ে যদি মানে একটু প্রশান্তি নিজের বাচ্চাদের জন্য দেখলাম, নিজের ফ্যামিলি, নিজের বাবা মা বাচ্চাদের জন্য কি করা যায় এই নিজের জন্য, তখন এই কাজ করতে যাই করোনার সময় থেকেই আর কি এটা হলো শুরু হলো। আর 64 জেলা সাইকেলিং করার কারণে বিভিন্ন জেলার সাথে আপনার সবার সাথে একটা কানেক্টেড, একটা কোথায় কি পাওয়া যায়, কোথায় এটা আর কি শুরু হয়েছে। এই জন্য মনে করেন যে এইভাবে আসলে আপনার অর্গানিকে আসা, এইভাবে এখন আসলে কি ফুড নিয়ে আপনি কাজ করছেন? এখন হচ্ছে বাংলাদেশের 64 জেলার যে অর্গানিক যে ভালো জিনিসগুলো সেগুলো নিয়ে কাজ করতেছি। বিশেষ করে আছে খুলনা দক্ষিণাঞ্চল এলাকার সুন্দরবনের যে ইয়েগুলো নিয়ে, মানে যেহেতু সুন্দরবনের ট্যুরিজম ব্যবসার সাথে মানে আপনার রিসোর্ট, তারপরে জাহাজ ট্যুরিজমের ব্যবসার সাথে আছি, এখানে যারা মানে আপনার গেস্ট যারা যায়, তারা হচ্ছে সুন্দরবনে যারা ট্যুর করতে যায় চিন্তা করে যে সুন্দরবন তো ওয়ার্ল্ড ম্যানগ্রোভ ফরেস্ট, এখানেই একমাত্র অর্গানিক মধুটা পাওয়া যায়। তাহলে দেখা যাচ্ছে যে আমি হলো এখান থেকে আপনার এই মধুটা মানে কালেক্ট করি এখানেই। তো সুন্দরবন এলাকার দুবলাচরের শুটকি মাছ, সুন্দরবনের মধু, তারপর ওই এলাকার
মানে খুলনা সুন্দরবন এলাকার হলো চুই ঝাল, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, এই যে মাছের যে চিংড়ি মাছ, কল্লা, বাগদা, তারপর ফাইসে, কুরাল মাছ, যে এই মজার যে মাছগুলো, এইগুলো কিন্তু ওইখানে। তারপরে খুলনা যশোর এলাকার খেজুরের গুড়, ঠিক আছে। এইটা আপনি যেটা বললেন যে আসলে যে অর্গানিক মধু, এইটা আসলেই কি অর্গানিক? এটা আসলে কিভাবে মানুষ পরীক্ষা করবে যেটা আপনি এটা অর্গানিক? আপনি তো বলছেন অর্গানিক, কিন্তু আসলেই কি অর্গানিক কিনা? আসলে অর্গানিক এই জন্য পরীক্ষা করার বিষয় হচ্ছে অর্গানিক ওই জিনিসটা যেটা হচ্ছে ন্যাচারালি হয়। যেমন আমরা সাধারণত যে সরিষার মধুটা প্রচুর উৎপাদন হয় বাংলাদেশের, সিরাজগঞ্জ, রাজশাহী সহ, এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কম বেশি কিন্তু সরিষা উৎপাদন হয়। এখান থেকে যে মনে করেন বক্সের মাধ্যমে যে মধুগুলো আপনার যে আহরণ করে, এটা দেখা যাচ্ছে সরিষার ফলন ভালো হওয়ার জন্য স্প্রে করতেছে। ইভেন মনে করেন যে আপনার ফরিদপুরের দিকে হেক্টর কালো জিরা চাষ করা হয়, কালো জিরার পাশাপাশি ধনিয়া, পেঁয়াজ। তো এইগুলো মনে করেন যে আপনার ওই এলাকায় এই ফসল ভালো উৎপাদনের করার জন্য স্প্রে করতেছে। কিন্তু তাহলে এইটাই 100% অর্গানিক হলো না, কিন্তু উপকারী আছে। কিন্তু সুন্দরবনে কোনো চাষাবাদ হয় না, কিন্তু ন্যাচারালি আল্লাহর প্রদত্ত মনে করেন গাছ হয়ে উঠছে। ম্যানগ্রোভ ফরেস্টের ওই যে শ্বাসমূলের মাধ্যমে নিজেই কোনো গাছ একটাও কেউ লাগাচ্ছে না, নিজেই আল্লাহ দিয়ে দিছে, নিজেই মানে ওইটা ঠিক আছে। কিন্তু ওইখানে এসে যে আইসা 2 নম্বরই জিনিস মধুশি মানে চিনি শিরা মিশ্রিত করে বিক্রি করে, এটা এক ধরনের অসাধু ব্যক্তি যারা আছে তারা এটা করে। এটা মনে করেন কম বেশি সব জায়গায় ভালো এবং খারাপ দিক আছে। যেমন মুদ্রার এফিট ওফিট, তারপর ব্যবসা বাণিজ্যেরও এফিট ওফিট আছে। এখানে কিছু মানুষ আছে অতি লাভের আশায়, যাদের নিয়ম নীতিকতা নেই, কোনো মনের মধ্যে মূল্যবোধ নেই যে এই টাকাটা আমার বাচ্চারা খাবে, এই যে আমি একটা অনৈতিক কাজ করতেছি, এরকম যদি চিন্তা থাকতো তাহলে সুন্দরবনে ডাকাতও থাকতো না আপনার ঠিক আছে। এই জন্য মনে করেন যে এইগুলো একটা শ্রেণীর মানুষ এটা বেশি লাভের আশায় এইগুলো করে। এগুলো করারও কারণ আছে। দেখা যাচ্ছে এত কুইন্টাল, এত মেট্রিক টন মধু এই বছরের লক্ষ্যমাত্রায় উৎপাদন হবে সুন্দরবনের, কিন্তু ওটার চাহিদা মনে করেন যে দাদন ব্যবসায়ী যেরকম ইলিশ মাছে যেমন দাদন দেয় না, সুন্দরবনের মধুতেও দাদন দেয়া। দাদন ব্যবসায়ী যারা হচ্ছে সুন্দরবন উপকূলীয় মৌয়াল, জেলে যারা মৌয়াল তারাই জেলে, আবার তারাই কিন্তু আপনার সিজনালে গোলপাতা আহরণ করে, আবার তারাই জেলে। সিজন অনুযায়ী তাদের ডেজিগনেশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন সুন্দরবনে যখন মনে করেন যে দেখা যাচ্ছে এই বছর বৃষ্টি বাদল কিংবা ফুলের লাইন ভালো, তখন কিন্তু মধুর উৎপাদনটা বৃদ্ধি পাবে। যে বছর মনে করেন উৎপাদনটা কম হবে, এখন দাদন যে ব্যবসায়ী আছে তার কাছ থেকে উনি 10 লাখ টাকা নিয়েছে। উনি 10 লাখ টাকা নিয়ে চিন্তা করছে যে এই সিজনে আমি 10 জন, আমার যে মোবাইল টিম, একটা টিমে কিন্তু 10 জন 12 জন লোক থাকে আর কি। তো দেখা যাচ্ছে সুন্দরবনে যাচ্ছে, যাওয়ার পরে আপনার যে সময় বর্ষা বৃষ্টি বাদল থাকে যখন, তখন ইনকামের যে 3 মাস এই যে থাকে সুন্দরবনে ঢোকা যায় না, তখন এরা কি করে, এই যে দাদন নিয়ে খেয়ে ফেলায়, নাই ধান চাষ করে, নাই কিছু একটা করে। তাদের কিন্তু ফিউচার প্ল্যান নেই, যা আর্নিং করতেছে তাই খেয়ে ফেলতেছে। পরবর্তীতে মধু আহরণের সময় যায় কিন্তু আপনার তারা এই টাকাটা পোষায় দেয়। যেবার মনে করেন সুন্দরবনের আবহাওয়ার কারণে বৃষ্টি অতির মানে রোদ বৃষ্টির কারণে যখন ভালো মধু উৎপাদন হচ্ছে না, অনেকবার হয় না, তখন মনে করেন যে ওরা এই চিনির সেরা কিন্তু ওই সময় শুরু হয়। তখন চিন্তা করে যে আমার তো মধুর ড্রাম ভরে ঠিকই মহাজনের দিতে হবে, না হলে তো আমার টাকা তো পরিশোধ হবে না। তখন কিন্তু আর এরা কিন্তু মানে অসাধু ব্যবসায়ী যারা, আর যারা হলো সচেতন, বিভিন্ন এনজিও হোক, যার নীতি নৈতিকতা আছে, এরকম মানুষ যারা আছে। যেমন আমি ঘরের বাজার ভিডিওতে জামশেদ মজুমদারের কথা বলি, উনি যে মধুটা আহরণ করে 2500 টাকা কেজি বিক্রি করে, উনি কিন্তু প্রত্যেকটা নৌকায় একটা লোক পাঠায়, ওনার মধু যত মনে করেন উনি 1 কোটি টাকার মধু কিনতেছে, প্রত্যেকটা নৌকায় একটা করে লোক যাবে, যে ওরা কেটে নিয়ে আসবে, এটা ইনশিওর করতেছে। এই যে বিশ্বাস নেই মানুষের, বিশ্বাস না থাকার কারণে আপনি কিন্তু আমার কাছ থেকে 1 কেজি মধু নেবেন কিংবা আপনি করার জন্য, ওইটা আপনার ট্রাস্ট আসতেছে না। কেন আসতেছে না? যে সবাই ভেজাল, আর আমি কিভাবে সোর্সিং করলাম যে আমারটা আমার বিশ্বাস করতে হবে, তখন কিন্তু এইভাবে করতেছে। আমিও সেম কাজটা করি। ট্যুরিজমে 6 মাস বিজনেস থাকে,
যখন মনে করেন ট্যুরিজম ক্লোজ হয়ে যায় তখনই কিন্তু মধু সিজন রমজানের পর পর শুরু হয়। বর্তমানে এখনও এরকম হচ্ছে 10 দিন 15 দিন আগ-পাশ। তো এর আগের বছর রমজান ছিল, এবার রমজানের পরপরই আর কি আপনার শুরু হয়েছে। তো এই মনে করেন যে মধু ওই টিমের সাথে, মোবাইল টিমের সাথে আমরা যাই আর কি, যায় মনে করেন যে এটা একদম আপনার 2 ধরনের মোবাইলরা এখানে যায়। যারা কাছাকাছি জোন আছে ডেইলি যায়, ডেইলি ফেরত আসে। আর যায় ফজর যে সময় সেহরি করে না মানুষ 3টার দিকে, ওই সময় উঠে ওরা নৌকায় ওই অন্ধকার রাতের 10 জনের একটা টিম নৌকা বাইসের মতো নৌকা চালায়, জঙ্গলের ভিতরে ঢোকে। সকাল হতে হতে ওরা মনে করেন যে বিভিন্ন জঙ্গল ঘুরে তারপরে মধু আহরণ করে তারা আবার চলে আসে। এই একটা টিম। আর একটা টিম আছে 1 সপ্তাহের জন্য যায় পাশ নিয়ে। 1 সপ্তাহের জন্য যারা যায় এদের মধ্যে মনে করেন যাদের নিয়ম নীতিকতা নেই, তারা দেখা যাচ্ছে যে আপনার এইসের আড়ালে 50 বস্তা চিনি নিয়ে গেল ওই ইসের জন্য। এখন আপনার এই যে মোবাইলরা যে যায় তাদের জন্য কি আসলে এই মধু যে বাগান থেকে বা ওই যে সুন্দরবন থেকে সংগ্রহের জন্য কি সরকারকে কোনো ধরনের ফি দিতে হয় বা সরকারকে টাকা দিতে হয়? এটা সরকারের দিতে, সরকারের কাছ থেকে পাস নিয়ে যেতে হয়। সরকারের এটা গভর্নমেন্ট, এটা হলো এক সময় একটা হলো নির্ধারণ করা থাকে যে 15 দিনের জন্য আমার এই যে এই কয় টাকা হলো সরকারি গভর্নমেন্ট যেটা আসতেছে ওইটা এক সময় একটা নির্ধারণ করা থাকে, ওইটা দিতে হয়। আর একটা হলো হচ্ছে বর্তমান মানে আপনার সুন্দরবনে ডাকাত মুক্ত ছিল আপনার, কিন্তু এখন আবার ডাকাত ঢুকে গেছে আপনার। ডাকাত ঢুকার কারণে ডাকাতের কিন্তু একটা টাকা দিতে হয়। পার নৌকা যাবে 1 লাখ টাকা করে দিতে হবে এই 1 মাসের মধ্যেই কিংবা এই কয়দিনের মধ্যে আর কি। তো এই যে ডাকাতের টাকা দিয়ে সুন্দরবনে মনে করেন যে আমরা ফরেস্টের টাকা দিয়ে তারপরে মনে করেন যে বাঘের মুখ থেকে মধু নিয়ে আসতে হয়। যে এলাকায় মধু থাকে ওই এলাকায় বাঘ থাকে, সাপ আছে, মনে করেন শঙ্খ কুবরা সহ মনে করেন বিষধরের সাপের বাসস্থল সুন্দরবন। আর নিচেই কিন্তু আপনার শ্বাসমূল কাটার মতন এইসব এই প্রতিকূলতার মধ্য থেকে এই যে মধু নিয়ে আসে। সুন্দরবনের মধু যদি বলা হয় 10,000 টাকা কেজি তাও কম হয়ে যাবে। বাইরের অন্য দেশে বিক্রি হয় না মধু এরকম। এটা যদি সরকার সংরক্ষণ করেও যদি বিক্রি করে প্রচুর বৈদেশিক মুদ্রা এখান থেকে এইটার দিকে। কিভাবে এটা বাঘের, আপনি যেটা বলছেন যে বাঘের মুখ থেকে মধু আনে, কিভাবে সেটা? বাঘের মুখ প্রত্যেক বছর আপনারা দেখেন না যে বাঘে ধরে নিয়ে গেছে কিভাবে, মনে করেন যখন এটা হলো আপনার সুন্দরবনে তো বাঘরে আরো বন্দি করে রাখেনি, ওটাই তার বোন, সে ওই জায়গার রাজা। মোবাইলরা ওখানে মনে করেন যে আপনার মধু আহরণ করতে যাচ্ছে। এখন বাঘ তো হলো নিশাচর প্রাণী, বিড়াল জাতীয়, ও তো টার্গেট থাকে কোন ঝোপঝাড়ে ছোট্ট এমনও এক গাছের আবডালে ও নিজেকে লুকায় ফেলতে পারে। আমি নিজের চোখে বাঘ দেখছি ট্যুর করতে যাই গেস্ট নিয়ে। তো সবচেয়ে আছে সমকালের গাজীউল ভাই আছে ওইখানকার একটা, আপনি যদি চিনে থাকেন, ওনাদের একটা টিম নিয়ে গেছিলো, ওনাদের ফ্যামিলি সহ মানে কচিখালিতে বাঘ একদম সরাসরি লাইভ দেখাইছিলাম আমরা। এটা ভাগ্য আমারও তাকদির ভালো ছিল আর কি, ঠিক আছে। তো বাঘ যারা দেখছে তারা বুঝতে পারবে বাঘের একটা গায়ের গন্ধ, নিজেকে লুকায় রাখতে পারে। মৌয়ালরা যখন এই যে মধু আহরণের জন্য যায় তখন একটা নৌকায় 10 জন মৌয়াল যায়, তার মধ্যে একজন শিঙায় ফুঁক দেয়। আগে ছিল ওই যে মৌসের শিং দিয়ে এক ধরনের শব্দ তৈরি করতে, আর এখন হলো ভ্যাপু, ওই যে প্যাপু যে বাঁশিটা আছে আপনার ওইটা নিয়ে যায়, যাই জোরে মনে করেন যে আপনার ফুঁক দেয়, দিলে যে নৌকায় থাকে লোকেশন মানে বুঝতে পারে যে 10 জন জঙ্গলে নামার পরে মনে করেন 20 হাত 30 হাত অন্তরে একজন থাকে এরকম। জঙ্গলটা থাকতে যায় যে কোন গাছে কি আছে এরকম ইসের। তো এর ভিতর থেকে এরা আবার আওয়াজ দেয়, ধরো আমার দূরত্ব থেকে আপনার দূরত্ব 30 হাত, তো ওরে একটা সংকেত দেয় এই তোমরা ওই, এরকম একটা আওয়াজ দেয়, ওইতে আরেকজন রে দেয়, এরকম এইভাবে হয়। এর মধ্যে থেকে যদি কেউ কোনো আপনার সিগন্যাল না দেয়, ঠিক আছে, মনে করতে হবে তার বাঘে ধরছে না, এটা বিপদ হয়েছে তার আপনার এইভাবেই তারা বুঝতে পারে। আর বাঘ কি করে, বাঘ এই তো ওর ভিতরেই থাকে, ওদের লুকায় আছে কোথাও, একজন হয়তো চাক দেখতেছে উপরের দিকে তাকায় দেখতে করতে, এই ফাঁকে এসে টার্গেট মনে করেন 8-10 জন আছে, বুঝতে পারতেছে বাঘে ধরছে, অনেক সময় বুঝতে পারে লাভ দিয়ে পড়ছে এর মধ্যে, মনে করেন যারা টার্গেট করছে তারাই ধরবে, মনে করেন 8-10 ওইখান থেকে যে সময় ধরে ফেলে ওইখান থেকে তাকে উদ্ধার করা মনে করেন অনেকেই বেঁচে ফেরে। অনেকে দেখেছে রবিউল ইসলাম মনে করেন যে আপনার
ওই আপনার নীলডুবুর ওই যে খোলফুটিয়া নদীর ওই সাইডে পাড়েই তার বাড়ি। এই যে ধরছিল তার বাবাই তাকে ছাড়াই নিয়ে আসছিল ভাই, চোখে ওই যে মানে কাদা টাদা দিয়ে দিছে, এরকম ধরছে, কাদা দিয়ে চোখে লেপে দিছে, বাঘের করছে, এই জন্য বাঘ সাইডে দিয়ে চলে গেছে আপনারই। অসংখ্য মনে করেন যে আপনার আশিক আছে একজন, হ্যাঁ, ওনার বাবারে ধরছে এক সাইডে বেঁকাই গেছে এরকম, ঠিক আছে। তো এরকম তারপরে হচ্ছে কয়রায় আছে টাইগার ক্রাম, এরকম একজনকে ধরছে চোখ সহ তার ড্যামেজ, ইন্ডিয়াতে চিকিৎসা করে এখন সব মোবাইল আপনার। আর প্রত্যেক বছর আপনি নিউজে দেখবেন যে 1-2জনের নিয়ে গেছে। যেমন জিডারেন সবাই তো আর বেঁচে ফেরে না, কেউ তো মারা যায়, কারো লাশ ফিরে আসে, কারোটা মনে করেন যে আপনার ওই থেকে যায় আপনার। আপনার 64 জেলার যে অর্গানিক ফুড নিয়ে কাজ করেন, একটু জানতে চাই যে আসলে সংক্ষেপে কিছু কয়েকটা জেলার নাম বলেন যেই জেলাতে আসলে যেই ফুডগুলো বিখ্যাত। আমি প্রথমে আপনার আমের সিজন দিয়ে শুরু করি। বাংলাদেশে সর্বপ্রথম আম উৎপাদন মানে সিজনের আগে আসে সাতক্ষীরা লবণাক্ত এবং মিষ্টি সংমিশ্র হওয়ার কারণেই মানে উপকূলীয় এই এলাকার আম সবার আগে আসে এবং আমটা সুস্বাদু হয়, প্রথম সিজনের প্রথম আম। কিন্তু এখানে আপনার 2টা আম থাকে, একটা হলো গোবিন্দভোগ আর একটা হলো হিমসাগর। আর হিমসাগরটা খুবই সুস্বাদু, আর গোবিন্দভোগ দেখতে মানে পরাণ জুড়ে যাবে, কিন্তু মানে ডায়াবেটিস আম বলে যারে, কিন্তু সিজনের প্রথম আসে একটা আম। এবার এখান থেকে আপনার চলে যাই আসছে কমপ্লিট করে বানেশ্বর রাজশাহীর, ওখান থেকে চাঁপাইনবাবগঞ্জ চলে যাই, চাঁপাইনবাবগঞ্জ কমপ্লিট করে। চাঁপাইনবাবগঞ্জের আমের বাগানগুলো দেখতে সাজানোর দিক থেকে খুবই চমৎকার আপনার হবে। ওখান থেকে চাঁপাইনবাবগঞ্জের থেকে কমপ্লিট করে আপনার চলে যায় নওগাঁর সাপাহারের লাল মাটির আমরুপালির দিক থেকে বিখ্যাত, এবং ওখানে মিষ্টি এক ধরনের ফজলি আছে, সুরমা ফজলি সহ। সাপাহারের মাটির কারণে বাংলাদেশের সবচেয়ে বেশি সুস্বাদু লাগে সাপাহারের আম, লাল মাটির কারণে। আমরুপালি খেতে খুবই সুস্বাদু, আপনার সাইজও বড়, নতুন নতুন বাগান গড়ে উঠতেছে। মনে করেন যে আপনাদের মিডিয়া জগতেই ছিল সোহেল রানা, রাজশাহী ইউনিভার্সিটিতে গণযোগাযোগের থেকে পড়াশোনা করছে, ওনার দেখছেন অনেক প্রতিবেদন টন, ওই ওনার কিন্তু ওই সাফারে গান কেউ বরেন্দ্র এগ্রো আর কি ওনার কৃষি মন্ত্রণালয় থেকে করছে। এই সাংবাদিকতা ছেড়ে যে উনি কোটি কোটি টাকার ফসল বিক্রি করতেছে উনি আপনার আম কলম টলম দিয়ে মনে করেন, এবং একটা ট্যুরিজম করছে বরেন্দ্র এগ্রোর মধ্যে। ওনার ওখানে যাই থাকে, ওনার বাগানের থেকে আম নিয়ে আসি, ওই জায়গার থেকে মনে করেন যে করি। এরপরে ওইখান থেকে চলে আসি আপনার হলো রংপুর হাড়িভাঙা, কিন্তু হাড়িভাঙা আম খেতে সুস্বাদু, উপরে মনে করেন যে শক্ত থাকে, ভিতরের আটিটা আপনার একটু নরম হয়ে যায়, আপনার অতিরিক্ত পেকে গেলে আবার ভালো লাগে না এটা। এই জন্য এই যে কয় বছর কাজ করে সাতক্ষীরার আম দিই, প্রথমে হিমসাগর পাঠাই, আল্যাংরা পাঠাই, আর এদিকের মনে করেন যে আপনার রাজশাহীর বানেশ্বরের থেকে কিছু পাঠাই। এবার আমের বাইরে এবার চলে আসি যে সময় মনে করেন গুড়ের সিজন, তখন কিন্তু আবার ওই আপনার আসতে নাটোরে আসতে, সিরাজগঞ্জ নাটোর, তারপর ওই যে বানেশ্বর এই এলাকায় গুড় উৎপাদন করে প্রচুর পরিমাণে আপনার। তারপরের অবস্থানে রাখতেছে, প্রথম অবস্থান হচ্ছে যশোর, গুড়ের দিক থেকে খুবই সুস্বাদু। যশোর, খুলনা, চুয়াডাঙ্গায় অনেক গুড় উৎপাদন হয় আপনারই, খুবই সুস্বাদু এই গুড়ের সময় এখান থেকে এই গুড় করি। এবার আমার খুলনা থেকে আমি এই যে শীতের যে সিজন, শুটকি মাছ, অর্গানিক শুটকি এই জন্য কোনো বিষ দেয় না, কোনো কেমিক্যাল দেয় না। ওই শুটকি আইনে বাড়ি রাখবেন আপনি, খালি জায়গায় পোক ধরে যাবে আপনারই। কিন্তু যে শুটকিতে বিষ দিয়ে করে ওটা কিন্তু পোকা হবে না, আপনারই হবে না। ওই অর্গানিক শুটকি ভালো রাখার একটা মাত্র হচ্ছে আপনি ফ্রিজে রাখতে হবে, আপনার ফ্রিজে ঠান্ডায় থাকবে, ও ভালো থাকবে, পোকা টোকা ধরবে না। তারপরে দেখা যাচ্ছে যে আপনার সুন্দরবনের সিজন যখন আসে, ওই যে আপনার ফুলের খলিশা ফুল, মানে খলিশা দিয়ে সার্চ দেবেন, দেখবেন এক ধরনের এরকম সাদা সাদা থুকায় ফুটে, খুবই সুস্বাদু আলো। সুন্দরবনের সব থেকে মজাদার মধু হয় এই খলিশা দিয়ে। খলিশা আছে, গরান আছে, আবার ওই যে পাইনঅ্যাপেল, হরিণে যেটা খায় কেওড়া, যেটা টক মিষ্টি, এই যে মনে করেন কেওড়ার মধু। এই জন্য সুন্দরবনের মধু একটার সাথে আর একটা মিশবে না, আপনার একই ক্যাটাগরির হবে না। হয়তো আজকে সুন্দরবনে কত ধরনের মধু পাওয়া যায়? সুন্দরবনে মনে করেন যে আপনার
আমি আপনাকে বলতেছি, খলিশা পাওয়া যায়, বলা পাওয়া যায়, গরান আছে, তারপরে কেওড়ার মধু আছে, তারপরে হচ্ছে আপনার লাস্ট হলো বাইন ফুলের মধু, তিতে কেওড়ার মধুটা হলো টক মিষ্টি হবে আপনার, তারপর খলিশার মধুটা একটু ঝাঁঝালো, আর সুন্দরবনের মধ্যে কিন্তু পাতলা হবে, অন্য জায়গার মধুর মতন ঘন হবে না। যেমন মনে করেন যে কালো জিরার মধু কিন্তু ঘন গুড়ের মতন আর কি একটু তো কালো জিরায় শুধু কালো জিরা থাকে না, ধনে থাকে ওর ভিতরে, একটু পেঁয়াজ ফুলেরও থাকে, আর পাকড়া লাল যে ফুল ফোটে না তুলো, একে ওই সিজনে ওইগুলোর নেকটার মিলেই কালো জিরা হয়। আর সুন্দরবনে মনে করেন যে বলা যাবে না যে এইটা অমুক ফুলের, মানে এই যে নাম বললাম না, এইগুলো কম বেশি। কোনো সময় খলিশার অধিক্য বেশি থাকে, সেই সময় গরান ফুটছে কিংবা কেওড়া ফুটছে অল্প পরিমাণে, আবার খলিশা শেষ হয়ে যাচ্ছে, কেওড়া প্রচুর পরিমাণে ফুটতেছে, কেওড়া শেষ হয়ে যাচ্ছে, গরান ফুটতেছে। তার মানে সুন্দরবনে বলা যায় যে এটা হলো ন্যাচারাল শঙ্কর, হ্যাঁ শঙ্কর জাতীয়, সুন্দরবনের মধুরে শঙ্কর জাতীয় মধু, শঙ্কর জাতীয়। এবং সরিষার যেমন মাঠে যেমন যাচ্ছে এক কেন্দ্রিক, তখন শুধু সরিষা, তখন যে আশেপাশে অন্য ফুল ফোটে না তা না, অন্য ফুল ফোটে কিন্তু পরিমাণে কম, তাই তো সরিষার নাম হয়ে যায়। কালো জিরারও এরকম বেশি পরিমাণে থাকে, তাই কালো জিরার নাম হয় আপনার। আচ্ছা, আমরা এবার আসি একটু আপনার আসলে এই যে 64 জেলায় আপনি সাইকেলে ভ্রমণ করেছেন, এটা আসলে আপনার মাথায় কেন আসলো যে আপনার 64 জেলায় সাইকেল? 64 জেলা কতদিন সময় লেগেছে আপনার? এটা 4 মাস 6 দিন লাগছে 64 জেলায় করতে। এটা মাথায় আসছে, আমার আব্বা হলো আপনার ব্যাংকে চাকরি করে, অগ্রণী ব্যাংকে। এখন আপনার চুকনগরে পোস্টিং ছিল, একটা বাণিজ্যিক একটা শহর চুকনগর, খুলনার। এখন ওখানে থাকতে ছোটোবেলায় আমি কিন্তু মাদ্রাসায় পড়াশুনো করছি। প্রথম হচ্ছে হাফিজিখানায় পড়ছি আর কি, হ্যাঁ। হাফিজিখানায় খুব বেশি ভালো করতে পারিনি, ওখান থেকে এনে আলিয়া মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। তো আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করছে, আলেম পাস করছে এখান থেকে। তারপরে খুলনা বিএল কলেজে আপনার পলিটিক্যাল সায়েন্সে অনার্স ওইখান থেকে আপনার কমপ্লিট করছি। এরপরে ওইখানে থাকতে থাকতে চুকনগর থাকতেই যখন ক্লাস 8-এ পড়ি আমি, মনে করেন যে আপনারই তখন বাজারে মনে করেন একটা লাইব্রেরি ছিল চুকনগরের, উত্তরণের একটা লাইব্রেরি, ওখানে যাই বই পড়তাম, অনেক পত্রিকা থাকতো, এখানে দেখতাম, করতাম। তো এই মনে করেন পত্রিকাগুলো পড়তে পড়তে দেখতাম যে অ্যাথলেটিক্স, কেউ হলো আপনার বডি বিল্ডার্স, কেউ মনে করেন যে আপনার ফুটবল খেলতেছে, কেউ বিভিন্ন খেলাধুলোর এইসব নিউজ এইগুলো দেখতাম। কেউ দেখতাম যে সাইকেলে 64 জেলা ঘুরতেছে। এই সময় আমি হচ্ছে 3য় নম্বর ব্যক্তি। এর আগে যে হিজলুল মোহাম্মদ করছিল বাংলাদেশের প্রথম সাইকেলে ওনারই দেখলাম। তারপরে সাইদ অ্যাঞ্জেল দিয়ে এরা হচ্ছে 2য় টিমে করলো। তখন মনে করেন যে আমার এইসব বিষয়ের উপরে মনে করেন আগ্রহ জাগতো যে এগুলো আমিও এরকম করব, বাংলাদেশের 64 জেলা ঘুরবো, আর এইটার মাধ্যমে আমি দেশ সম্পর্কে জানবো। এবং আল্লাহ বলছেন না তোমরা ভ্রমণ করো, আমি কি তৈরি করেছি এটা দেখো। এই যে একটা আগ্রহের জায়গা থেকেই কিন্তু আপনার এই যে তখন 64 ওই সময় থেকে ভ্রমণই শুরু হয়েছে। আব্বার কাছে যদি বলতাম যে একটু ঘুরতে যাবো কোনো জায়গায়, টাকা দিয়ে দিত, অন্য কোনো কিছুরই নেই। আব্বাও ভ্রমণের প্রতি এলো অনুরাগী আর কি, ভালো লাগে, উনি বই পড়তো। উনি ওইভাবে ঘুরতে পারেনি, কিন্তু ওইটা আমার মাধ্যমে মনে করেন আমি ঘোরার কথা বললে ওনার দেখতাম যে কেমন ভালো লাগতো, টাকা বের করে দিত আর কি। তো মানে আপনার তখন সাতক্ষীরায় যেতাম, সাইকেল কিনছি একটা, মনে করেন যে আমরা কিছু টিফিনের টাকা জমায় সাইকেল কিনছি, মনে করেন 400 টাকা দিয়ে তখন ওই পুরনো সাইকেল নিয়েছি একটা, মানে একজনের কাছ থেকে মাত্র 400 টাকা দিয়ে আপনার একটা। সেই সাইকেল ঠিকঠাক করে সেই সাইকেল দিয়েই ঢাকায় চলে আসছে। আমার জীবনে প্রথম আসা কিন্তু ঢাকায়, ফার্স্ট টাইম ঢাকায় আসছে আপনার তখন। এবং এই পল্টনে আসছি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তখন ফখরুদ্দিনের তখন হলো আপনার শাসন, মানে চলে, তত্ত্বাবধায়ক সরকারের ছিল উনি। ওই সময় আসছি রাজনীতিকই, পরে আবার মনে করেন যে আপনার ওখান থেকে চলে গেলাম। এরপরে গোছগাছ করে আবার মনে করেন 2014 সালে ওই যে মনের মধ্যেই ছিল যে আমি 64 জেলা আপনার ঘুরবো, বাংলাদেশ দেখবো, তারপরে হচ্ছে মানুষের জন্য কাজ করব, সামাজিক কাজ করব। তারপরে বিভিন্ন সংগঠনের কাছে গাছ লাগানো, ধূমপান মুক্ত, নিরাপদ সড়ক চাই, ইলিয়াস কাঞ্চনের নিরাপদ সড়ক চাই, এগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম। এগুলো বিভিন্ন মানে সোশ্যাল অ্যাক্টিভিটিস যারে।
ক্যাম্পাসেও মনে করেন ক্যাম্পাস থাকতে ক্যাম্পাসে সাংবাদিকতা শুরু করলাম ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে। তখন একটু জানতে চাই, আপনি যে 64 জেলায় ঘুরলেন, আসলে কোন জেলা দিয়ে আপনি শুরু করছেন, কোন জেলায় শেষ করছেন? প্রথমে চিটাগাং দিয়ে শুরু করছিলাম আর কি। তো চিটাগাংয়ে আমাদের এই টোটাল চিটাগাং শুরু করলে যে পাহাড়ে যে জেলাগুলো খুলনা, বান্দরবন, এটা আমি বলি, সেটা কিভাবে? প্রথম আমি যখন এই সাইক্লিং নিয়ে এলো করি, তখন ঝুড়ি কুদালে কপোতক্ষ খনন নিয়ে মনে করেন ঢাকা থেকে একবার, এর আগে ছোট ছোট ট্রেইল দিছি। এই যে পুরন ঢাকায় আপনার হচ্ছে ভ্রমণ বাংলাদেশ আছে, বাংলাদেশে এরা পাহাড়ে ওঠা, তারপরে অ্যাডভেঞ্চারটার এইগুলোর উপরে উৎসাহ করে। তখন আরও রবিউল ইসলাম মনার, টুটু ভাই আর মাসুদ আনন্দ ছিল আপনার একজন ফটোগ্রাফার, ওনারা করতো ওনাদের ক্লাবের হয়ে ঢাকা থেকে কপোতক্ষ খননের জন্য, ঝুড়ি কুদালে খননের জন্য একটা রাইড দিল, মানে আপনার ঢাকা থেকে খুলনা কপোতক্ষ পর্যন্ত, আপনার ওই মাইকেল মধুসূদনের পর্যন্ত। তো এইটা করার পরে তারপর দেখলাম না আমার 64 জেলায় করতে হবে। তখন আমি একটা পোর্টফোলিও রেডি করলাম যে আমি কিসের নিয়ে কাজ করব। তো প্রথম দিলাম আপনার নিরাপদ সড়ক চাই, ধূমপান মুক্ত, আর হচ্ছে মনে করেন যে বাচ্চাদের এই যে ফলিক অ্যাসিড, তারপরে গর্ভে থাকাকালীন যে আপনার জন্মগত যে ত্রুটিগুলো নিয়ে, এই যে ডিজিজ নিয়ে মুগুর পাঠায় এইগুলো হয় অসচেতনতার জন্য। তখন ভাবলাম যে এইগুলো নিয়েই আমি কাজ করব আপনার। তো এইগুলোর পরে তখন কাজ করে LMRF, ওই যে চিটাগাংয়ের একটা ফাউন্ডেশন, ওদের অফিস হচ্ছে এই যে আপনার এই কাছেই আর কি, প্রেস ক্লাবের সামনে আর কি। হ্যাঁ, ওই যে আপনার শিল্পকলা একাডেমির পাশেই আর কি ওদের অফিস। তো ওনার ডক্টর শামীম, ওনার হচ্ছে LMRF আছে চট্টগ্রামে, ওনারা হচ্ছে মানে উন্নয়নমূলক কাজ করে, মানুষের এইগুলো চিকিৎসা ফ্রি দেয় আর কি, লায়ন্স ক্লাবের হয়ে আর কি। তো ওনাদের হচ্ছে পেট্রোল পাম্প আছে না, এনকে লিমিটেড, ওনার প্রতিষ্ঠান, তারপর প্রাইম ব্যাংক, এইগুলোই। তো উনি আমার স্পন্সর জোগাড় করে দিল কয়েকটা, উত্তর ব্যাংক, প্রাইম ব্যাংক, তারপরে এই যে আপনার পেট্রোল, এনকে লিমিটেড, এরকম দিয়ে ওনারা একটা করলো যে আমরা ক্লাফুট কেয়ার ক্লিপ, মানে ঠোঁট কাটা আর পায়ের পাতা বাঁকা, এর উপরেই আপনার 64 জেলা মনে করেন যে আপনার আমরা একটা মানে অ্যাওয়ারনেসমূলক ক্যাম্পেইন করব। এর টার্গেট থাকবে মানুষ যাতে সচেতন হয়, ফলিক অ্যাসিড বেশি খায়, বিভিন্ন শাকসবজি যাতে মনে করেন মানুষের শরীর গ্রোথ করে। এই যে গর্ভাবস্থায় মানুষ দেখা যাচ্ছে গ্রামে অত বেশি অনেকেই কুসংস্কার আছে, খাতে দিতে চায় না, দিতে চায় না, বাসক গোসক অনেক কুসংস্কারে ভরা, যেটাই খাইলে ক্যালসিয়াম হবে, আয়রন হবে, সেই সবই। তো এইগুলো কীভাবে করা যায় মানুষের, তাহলে স্কুলে যাওয়া যায়, কলেজে যাওয়া যায়, তারপরে বিভিন্ন ইসের মতো। তো এইগুলো করতে যাই দেখলাম কি এখানে যেভাবে আমি স্কুল কলেজে যাই, তাহলে সারা বাংলাদেশ করতে গেলে কয়েক বছর লেগে যাবে আপনার অ্যাওয়ারনেস করতে, জানবে না। তাহলে মিডিয়াই একমাত্র পারে আপনার 64 জেলা, মানে যে জেলায় গেছি ওই জেলা আপনার ডিসি, এনডিসি নাই বিভাগীয় কমিশনার সাহস করে ওনাদের কাছে গেছি যে দেখেন আমরা এইগুলো নিয়ে কাজ করতেছি। ওনারা কিন্তু সাধুবাদ জানাইছে ম্যাক্সিমাম জায়গায়। কতদিন সময় লাগছে আসলে ঘুরতে? 4 মাস 6 দিন বাড়ির বাইরে ছিলাম আপনার, একটা না। এবং মনে করেন যে ওনাদের ওইখানে যেতাম, ওনাদের বিষয়গুলো দেখাতাম, লিফলেট করে নিয়ে গেছিলাম, দিতাম। পরের দিন ওইটা হলো আপনার প্রেস রিলিজ হিসেবেই ওই এলাকা যত পত্রিকা আছে। কোন জেলা দিয়ে শেষ করছি? ঢাকাতে এসে শেষ করছি আমরা। চিটাগাং দিয়ে শুরু করছেন, ঢাকায় এসে শেষ করছেন। এবার রুটটা আমি বলি, চিটাগাং দিয়ে প্রথম শুরু হয়েছে। চিটাগাং টি আবাসে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে চিটাগাংয়ের ডিবির যে কমিশনার ছিল ওইখানে, এবং আজাদি, পূর্ব কণ্ঠন, অনেক পত্রিকাতে সাংবাদিক টিকরা আছে, ওনাদের মাধ্যমে ওইখানে একটা অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল। এবং আপনার দেখা যাচ্ছে চিটাগাং থেকে চলে গেছি কক্সবাজারে, প্রথম কক্সবাজারে যায়, ওখানে একটা সিটি শিল্পকলা একাডেমিতে রাত্রে থাকছি, থেকে ওখানকার অ্যাওয়ারনেস করছি, তারপরে ডিসি স্যারের সাথে দেখা করছি, তারপরে হচ্ছে ওই জায়গায় যে লিফলেট ট্রেড দিছি এইগুলো মনে করেন পত্রিকায় আসছে, ওই 8-10টা পত্রিকা কাভার হয়ে গেছে যে এরা করছে। আবার স্কুল, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানে গেছি। ওখান থেকে চলে আসি আপনার বান্দরবন, মানে হিল ট্রেক যেটা, মানে কোটিং যেটা, বান্দরবন আসছি। বান্দরবন আসার পরে ভুল করে পথ ঢুকে গেছি বাঁশখালী আছে না, হাতির দলের সামনে পড়ছি। তখন আপনার অনেক কষ্ট করে বান্দরবন আসছি। বান্দরবনের থেকে রাঙামাটি
বান্দরবনে ওইভাবে আমরা পত্রিকা নাই, তেমন একটা থাকতে পারে আর কি। রাঙামাটি আসছি, রাঙামাটিও এরকম একটা পত্রিকা আছে এরকমই। তারপরে গেছি খাগড়াছড়ি, আলু ঠেলা এইগুলো পার অনেক কষ্ট হয়েছে আপনার এই 3টা জেলা। তো এই 3টা জেলায় যখন কম্পেয়ার করছি, আবার মনে করেন আমাদের চিটাগাং ঢাকায় নিয়ে গেছে আপনার, যে আমরা এই যে 3টা জেলায় কী কাজ করছি, আমরা এর আউটপুট কি, আমরা কি অ্যাওয়ারনেস করতে পারছি। তখন দেখলো না, আমরা অনেকগুলো পত্রিকা, অনেক স্কুলে গেছি, দিছি, মানুষের কাছে গণস্বাক্ষর করছি, এবং আমাদের যে টার্গেট ছিল সেই অনুযায়ী আগাচ্ছি, না কাজ হচ্ছে। ওনারা দেখে খুশি হয়েছে। আবার আমরা রাঙামাটির থেকে ফেনি কিন্তু ছাগল নাইয়া কাছে হালদা ভ্যালি, ওই যে চা বাগানে। এবার ফেনী থেকে আপনাদের চলে গেছি, ওই ফেনীর পরে হচ্ছে নোয়াখালী, বালির মাঠ, ওই যে মাইজ দিঠি। এবার নোয়াখালীর পরের থেকে গেছি আপনার হচ্ছে ওটার লক্ষ্মীপুর বলে মনে হয়, লক্ষ্মীপুরে তখন ওখানে গেছি প্রেস ক্লাব থেকে। ওরা মামুন আছে একটা ছেলে, খুব ভালো, ওরা করছে। ওখান থেকে গেছি গেলো আপনার চাঁদপুরের ওই যে ইলিশ টিলিশ যে এলাকা, ওই এলাকা প্রচুর পত্রিকা। তো ওই আপনার ওইখানে ওই যে ওইসব পত্রিকা প্রত্যেকটা জেলাতে আপনার হলো কাভার হয়েছে। ওখান থেকে চলে আসছি মনে হয় আপনার বিবাড়িয়া, চাঁদপুরের থেকে সম্ভব এর মনে পড়ছে বিবাড়িয়ার থেকে চলে গেছি আপনার হলো হবিগঞ্জ, ওখান থেকে হবিগঞ্জ। এইভাবেই 64 জেলা এইভাবে কমপ্লিট করছি। এই 64 জেলা ঘোরার পর আসলে বিয়ে সাইকেলে চড়ে বিয়ে করতে হবে, সেটা আপনার আসলে কিভাবে? এভাবে আসলে আমি খুলনা ইউনিভার্সিটির সামনে আমার একটা পপুলার রেস্টুরেন্ট করছি। আমি ভাবছি যে আমি ব্যবসায়ী করব, আমি চাকরি করব না। অনেক চাকরির অফার আসছে, আসছে। তো তখন বললাম আমি যে উদ্যোক্তাই হব, আমি অন্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে দেবো, এমন একটা টিমের সাথে থাকবো যে সেখানে ইনকামও হবে, প্রচুর ঘোরাঘুরি করতে পারবো, মানুষের সহযোগিতা করতে পারবো, আবার সমাজ সেবামূলক কাজ করতে পারবো। যখন মনে করেন যে এই যে বিয়ে করবো সাইকেলে এটা মাথায় আসছে, রেস্টুরেন্ট ছিল খুলনা ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রাম এইগুলো হয়। তখন মনে হলো কি, আমাদের দেশ তো আপনার উন্নয়নমূলক কান্ট্রি আর কি। তাই এই দেশে মানুষ হেলিকপ্টারে বিয়ে করতে আসে, কিংবা জাঁকজমকভাবে 20টা 30টা গাড়ি নিয়ে শো অফ করার জন্য। এই যে মনে করেন তেল, তারপরে টাকা প্রচুর ওয়েস্ট করে, টাকা পয়সা, যে টাকা পয়সা থাকলে হয়তো অন্য কাজে লাগতে পারতো, কোনো উন্নয়নমূলক কিংবা নিজের যারা করতেছে তাদের অন্য কাজে লাগতে পারতো। কিন্তু অল্পর মধ্যেই কিন্তু এইগুলো সারা যায়। যেরকম সুন্নতে তো তরিকায় যত আনন্দ করতে বলছে, কিন্তু এমন না যে অপচয়। তো এই চিন্তা ভাবনা থেকেই আমার আসলো কি, যে আমি বিয়েটা করব যার মাধ্যমে মেসেজ হবে যে আপনার পরিবেশ বান্ধব সাইকেলে করে বিয়ে করতে যাওয়া যায়, যেটা ইয়াংরা হলো আপনার এটা হলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারে, জীবনের প্রথম বাহন। এবং বাইরের দেশে ভালো ভালো উন্নত কান্ট্রি আছে যাদের বাহনই গাড়ি ঘোড়া থাকলেও তারা হলো সাইকেল, শরীর ফিট থাকবে, থাকবে। এবং এইটার আপনার যে এইটা যে অন্যভাবে উদযাপন করতে চায় না, বিয়েটা একটু গর্জিয়াস একটা এর মধ্যে গর্জিয়াসও ভাব থাকবে। আপনার গাঁদা ফুল দিয়ে গোলাপ টোলাপ দিয়ে সাজায় একই রকম মনে করেন যে পাঞ্জাবি পরে সবাই মনে করেন অল্প খরচে মনে করেন যে আপনার মেসেজও দেওয়া হয়েছে, গর্জিয়াসও হয়েছে, এবং মনে করেন পরিবেশ বান্ধব একটা মেসেজও দেওয়া হয়েছে। পরিবেশ বান্ধব বিয়ে করছেন নাকি? হ্যাঁ, পরিবেশ বান্ধব বিয়ে করছি। আর আজকে আমার 4 ছেলে মেয়ে, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের ছেলে মেয়েদেরকে সুস্থ রাখুক। সেই আজকে আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর বাণিজ্য প্রতিদিনকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের স্টুডিওতে আমি খুব সাধারণ একটা মানুষ, মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের পত্রিকাকে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম বাংলাদেশের যে 64 জেলা 104 দিনে আসলে ভ্রমণ করেছেন সাইকেল, একই সাথে বিবাহ করেছেন। আসলে উনি পরিবেশ বান্ধব সাইকেল দিয়ে বিবাহ করেছেন। একজন অর্গানিক যে উদ্যোক্তা জনাব শরীফুল ইসলাম হিরণ ভাইয়ের সাথে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগামীতে অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।